নমস্কার বন্ধুগণ, তোমাদের সবাইকে ইমেন্স ভিশন চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আমরা এর আগে পলিটির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সিরিজ শুরু করেছিলাম, যেটা আমাদের এখনও চলছে। আমাদের অলরেডি দুটো ভিডিও আপলোড হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নাও। কিভাবে যাবে? আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওখানে পলিটি দেখবে, পলিটি সেকশনে গেলে আমাদের আগের ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আচ্ছা দেখো, আগের ভিডিওতে আমাদের কোম্পানির রুল পর্যন্ত আমরা পড়েছিলাম। এই ভিডিওতে আমরা তার পরবর্তী অংশে আমরা পড়ব। দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল। তারপর থেকে ব্রিটেন সরকার কি করেছিল, কোম্পানির হাত থেকে পুরোপুরিভাবে প্রশাসনিক বিভাগকে হস্তান্তরিত করে ক্রাউন রুল সেখানে লাগু করে। ক্রাউন রুল অর্থাৎ কি? মহারানী ভিক্টোরিয়ার নামে সেখানে প্রশাসন শুরু হবে, অথবা যে ব্রিটেনের যে ক্রাউনে যে থাকবে তার নামে ভারতে শাসন হবে। দেখো, আমাদের প্রথম যে অ্যাক্টটা আসে সেটা হচ্ছে 1858 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এটা কখন পাস হয়েছিল? এটা 2 অক্টোবর 1858 পাস হয়েছিল। এটা লাগু কখন হয়? এটা লাগু হয়েছিল 1 নভেম্বর 1858। কিছু কিছু বই এটা 20 নভেম্বর 1858 দেখা যাবে। এটা কোথায় উদ্ঘোষণা করা হয়েছিল? এটা লর্ড ক্যানিং ছিল সেই সময় ভারতের গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সে এলাহাবাদের মিন্টো পার্কে এটা উদ্ঘোষিত করে। আর এই অ্যাক্টের মাধ্যমে যে মুঘল বাদশার যে পদ ছিল সেই পদের অবলুপ্তি ঘটানো হয়। আমরা জানি যে 1857 বিদ্রোহে মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ নেতৃত্ব দিয়েছিল। তার ফলস্বরূপ তাকে বার্মাতে স্থানান্তরিত করা হয় এবং মুঘল বাদশাহ পদের অবলুপ্তি ঘটানো হয়। যদি বলা হয় শেষ মুঘল বাদশাহ কে ছিল, তাহলে শেষ মুঘল বাদশাহ ছিল বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ। তাছাড়া ভারতের গভর্নর জেনারেল অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের অবলুপ্তি ঘটানো হয়, আর তার পরিবর্তে একটা নতুন পদ আনা হয় যেটার নাম হচ্ছে ভাইসরয়। আর ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তাছাড়া 1784 এর পিটস ইন্ডিয়া অ্যাক্টের অবলুপ্তি ঘটানো হয়। নেক্সট, লন্ডনে একটি গৃহ সরকার গঠন করা হয় যেটাকে ইন্ডিয়ান হাউস বলা হচ্ছে, আর তার মেম্বার সংখ্যা হচ্ছে 15 জন। এটার প্রথম অধ্যক্ষ ছিল স্ট্যানলি। আর এই যে অধ্যক্ষ পদটাকে কি নাম দেওয়া হয়? ইন্ডিয়ান স্টেট সেক্রেটারি বা ভারতীয় রাজ্য সচিব। যদি প্রশ্নে আসে যে আমাদের ভারতের প্রথম ভারতীয় রাজ্য সচিব কে নিয়োগ হয়েছিল, তাহলে সেটা হবে স্ট্যানলি। আর এই সময় ব্রিটেনের প্রাইম মিনিস্টার ছিল পামস্টোন। আমাদের পরবর্তী ক্রাউন অ্যাক্ট হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যেটা 1861 খ্রিস্টাব্দে এটা লাগু হয়। আর মনে রাখবে যে এটাই হচ্ছে আমাদের প্রথম কাউন্সিল অ্যাক্ট। যেমন আমরা চার্টার অ্যাক্ট দেখেছিলাম 1793 আমাদের প্রথম চার্টার অ্যাক্ট ছিল, সেরকমই আমাদের কাউন্সিল অ্যাক্ট হচ্ছে 1861 হচ্ছে আমাদের ফার্স্ট কাউন্সিল অ্যাক্ট। এই অ্যাক্টে আমাদের কি কি পরিবর্তন করা হয়? সবচেয়ে প্রথমে দেখো, 1860 খ্রিস্টাব্দে পিনাল কোড অ্যাক্ট এটাকে আনা হয়, আর এটা পাস হয়েছিল 61 আর 62 এটা লাগু হয়েছিল। তাছাড়া আমাদের একটা হাইকোর্ট অ্যাক্ট আনা হয়, যেটা হচ্ছে ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট। অনেক বেশি ইম্পর্টেন্ট। কত সালে এসেছিল? 1861 খ্রিস্টাব্দে। আর এই অ্যাক্ট অনুযায়ী আমাদের 3টা হাইকোর্ট গঠন করা হয়, কলকাতা, মাদ্রাস আর বোম্বে। সবচেয়ে পুরানো কোনটা? সবচেয়ে পুরানো হচ্ছে কলকাতা হাইকোর্ট। দেখো তোমাদের এখানে ডেটগুলো দেওয়া আছে। কলকাতা হাইকোর্ট 14 মে 1862 গঠন করা হয়, আর মাদ্রাস হাইকোর্ট গঠন করা হয় 26 জুন, এবং বোম্বে হাইকোর্ট 14ই আগস্ট। তাছাড়া কি, এই 1861 কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে প্রথম পোর্টফোলিও সিস্টেম চালু করা হয়। পোর্টফোলিও সিস্টেম কি? যে বিভিন্ন মন্ত্রণালয়, যেমন এডুকেশন মন্ত্রণালয়, হেলথ মন্ত্রণালয়, জাতীয় সড়ক পরিবহন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো আমাদের আলাদা আলাদা মন্ত্রীর হাতে এটার দায়িত্ব দেওয়া হয়। এটাকেই বলা হয় পোর্টফোলিও সিস্টেম। আর এটা প্রথম চালু হয় 1861 এর কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে। তাছাড়া এই অ্যাক্টের মাধ্যমে ভাইসরয় এর অর্ডিন্যান্স পাস করার বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়। আচ্ছা, তোমরা এখানে কমেন্ট করো যে আমাদের রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে কত নম্বর ধারা অনুযায়ী? অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলতে কি বোঝানো হয়? কোনো জরুরি অবস্থাতে আমাদের কোনো যদি বিল
আমাদের পাস করতে হয়, তাহলে সেই বিলটা আমাদের রাষ্ট্রপতি পাস করতে পারে। পরবর্তী সময়ে 6 মাসের মধ্যে সেটাকে আমাদের পার্লামেন্টে পাস করাতে হয়। আর এই যে কোনো জরুরি অবস্থায় বিল পাস করার ক্ষমতা, এটাকেই অর্ডিন্যান্স বা অধ্যাদেশ বলা হয়। আর ভারতের ফার্স্ট বাজেট কত সালে আসে, সেটা হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। আর এই বাজেটটা গঠন কে করেছিল? জেমস উইলসন এটা গঠন। আমাদের পরবর্তী কাউন্সিল অ্যাক্ট হচ্ছে 1892 এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। এই অ্যাক্টে সবচেয়ে প্রথমে আমাদের অপ্রত্যক্ষ, দেখো, ইনডাইরেক্ট ইলেকশন শুরু হয়। আচ্ছা, ডাইরেক্ট ইলেকশন আর ইনডাইরেক্ট ইলেকশন কোনটা? আমাদের এমএলএ যে ভোট হয় সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ইলেকশন, আর আমাদের যে প্রাইম মিনিস্টারের যে ভোট হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইনডাইরেক্ট ইলেকশন। যেখানে কি হয়, আমরা ডাইরেক্টলি ভোট করতে পারি না, এমএলএ এমপিগুলো সেখানে ভোট করে, তাহলে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ইলেকশন। এই কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে আমাদের কি করা হয়, যে ভারতীয়দের হাতে বাজেট ডিসকাস করার ক্ষমতা দেওয়া হয়। কিন্তু বাজেট ডিসকাস করলে কি হয়, এটার ভোটিংটার ক্ষমতা কিন্তু ইংরেজদের হাতেই থাকে। অর্থাৎ বাজেটে ডিসকাস করলেও ওদের যদি কোনো প্ল্যান ভালো লাগে তাহলেই ওরা ওটাকে অ্যাকসেপ্ট করতে পারে, ঠিক আছে। আমরা সেটাতে কোনোভাবে ভোটিং করতে পারবো না, বা আমরা ওই প্ল্যানটাতে জোর দিতে পারবো না। তাছাড়া এখানে কি করা হয়, লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। তাহলে দেখো, 1892 এর কাউন্সিল একটা আমরা পড়লাম। তারপরে দেখো কিছুগুলো আমাদের ইনসিডেন্ট হয়েছিল যেগুলো আমাদের অবশ্যই জানা উচিত। একটা হচ্ছে পার্টিশন অফ বেঙ্গল আমাদের হয়েছিল 16ই অক্টোবর 1905 খ্রিস্টাব্দে। আর সেই সময় ভাইসরয় কে ছিল? কার্জন ছিল। তারপরে দেখো, এই সময় স্বদেশী আন্দোলন শুরু হয়। বেঙ্গলে এটা লিড করে রাসবিহারী ঘোষ, পাঞ্জাবে লালা লাজপত রায়, দিল্লিতে সৈয়দ হেদর, বোম্বেতে বাল গঙ্গাধর তিলক। আর এই বিরোধিতার সময় পিসি রয় একটা স্বদেশী ফ্যাক্টরি চালু করেছিল। তাছাড়া দেখো, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, ভারতের বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারত সভা গঠন করেছিল। আর কত সালে গঠন করেছিল? 1876 খ্রিস্টাব্দে। আর লর্ড কার্জন হিন্দু এবং মুসলিম সমাজদের ভাগ করার জন্য একটা প্ল্যানিং করে, যেটা হচ্ছে কি, যে সিমলা সমঝোতা করে, যে মুসলিম লীগের যে ফাউন্ডিং মেম্বারগুলো তাদের সাথে সিমলা সমঝোতা করে। আর এটা অক্টোবর 1906 হয়েছিল। তারপরেই তারা ডিসেম্বর 1906 মুসলিম লীগ গঠন করে। আর এটা কোথায় গঠন হয়েছিল? এটা ঢাকাতে গঠন করা হয়েছিল। এটার ফাউন্ডিং মেম্বার হচ্ছে সলিমুল্লাহ খাঁ, আগা খান, আর হচ্ছে আব্দুল হামিদ। আর মুসলিম লীগের প্রথম অধ্যক্ষ হচ্ছে আগা খান। দেখো, ভারতের ডিভাইড অ্যান্ড রুল এর জনক বলা হয় মিন্টো দ্বিতীয়কে। কারণ কি, মিন্টোর সময় আমাদের একটা অ্যাক্ট আছে, যেটা হচ্ছে 1909 এর ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। যে অ্যাক্টটাকে আমাদের মরলে মিন্টো অ্যাক্টও বলা হয়। মরলে মিন্টোই কেন? মিন্টো হচ্ছে ভারতের তৎকালীন ভাইসরয় আর ভারতের রাজ্য সচিব। আমরা একটু আগেই পড়েছিলাম 1861 এর কাউন্সিল অ্যাক্টে আমাদের একটা পদ তৈরি করা হয়েছিল, যেটাকে বলা হয় রাজ্য সচিব। তো সেই রাজ্য সচিব কে ছিল? মরলে। আর এই অ্যাক্টে কি করা হয়? এই অ্যাক্টে কমিউনাল সেপারেশন করা হয়। কমিউনাল সেপারেশন জিনিসটা কি? ভোটিং যেটা হচ্ছে, ভোটিংয়ে হিন্দু আর মুসলিমের এলাকার ক্ষেত্রে আমাদের আলাদা করে দেওয়া হয়। যেখানে মুসলিমের জনসংখ্যা বেশি হয় সেখানে মুসলিম নেতাই ভোটের জন্য দাঁড়াতে পারবে, আর যেখানে হিন্দু পপুলেশন বেশি থাকবে সেখানে হিন্দু নেতাই সেখানে দাঁড়াতে পারবে। ফলে কি, যে যারা মাইনরিটি যেখানে থাকবে তাদের মধ্যে একটা অসংরক্ষিত ভাব সৃষ্টি হয়। তাছাড়া কি করা হয়, যে মুসলিম যে ভোট আছে, ভোটিং কাস্টের ওদের যে রাইটসটা থাকছে, একটা হিন্দু ভোট দুটা হিন্দু ভোটকে একটা মুসলিম ভোটের সমান করা হয়। আর এই ঘটনাটাকে বলা হয় স্পেশাল ভোটিং রাইটস। এটা কাদেরকে দেওয়া হয়? এটা মুসলিমদেরকে দেওয়া হয়, যেখানে একটা মুসলিম ভোট দুটা হিন্দু ভোটের সমান হয়। তাছাড়া এক্সিকিউটিভ কাউন্সিল, দেখো, হিন্দুদের
ফার্স্ট হিন্দু ছিল কে? কেসি গুপ্তা। আর এক্সিকিউটিভ কাউন্সিলের ফার্স্ট মুসলিম মেম্বার হচ্ছে কে? সৈয়দ হুসেন। যদি হিন্দু মুসলিম ব্যতি রেখে আমরা ধরি যে ভারতের প্রথম এক্সিকিউটিভ কাউন্সিলের প্রথম ভারতীয় মেম্বার কে ছিল, সেটা হচ্ছে কি সত্যেন্দ্র প্রসাদ সিনহা। আর এই জায়গাতে আমাদের কী হয়েছিল যে আমরা জানলাম যে কমিউনালভাবে ভাগ করে দেওয়া হয়, তারপরে হিন্দু মুসলিম দুটার ক্ষেত্রে আলাদা আলাদা মেম্বার রাখা হয়। তো সেখানে আমাদের ফার্স্ট হিন্দু কার্যকরী পরিষদের মেম্বার ছিল আমাদের কেসি গুপ্তা, আর মুসলিমে ছিল আমাদের সৈয়দ হুসেন। তারপরে দেখো আমাদের নেক্সট যে অ্যাক্ট এসেছিল 1919 খ্রিস্টাব্দে। তো তার আগে আমাদের কিছুগুলো ঘটনা ঘটেছে যেগুলো তোমরা একটু দেখে নাও। 1914 থেকে 18 আমাদের প্রথম বিশ্বযুদ্ধ হয়, যেটা ট্রিটি অফ বর্ষয়ের মাধ্যমে এটাকে শেষ করা হয়। এটার ফলাফল কি হয় যে একটা লীগ গঠন করা হয়, লিগ অফ নেশন, যেটা বিশ্ব শান্তি প্রতিস্থাপনের মতো প্রতিস্থাপনের জন্য এটা তৈরি করা হয়েছিল। যেমন ইউএন তৈরি করা হয়েছে, সেরকমই লিগ অফ নেশন তৈরি করা হয়েছিল। আর এটা ফাউন্ডিং মেম্বার ছিল কে? এটা ফাউন্ডিং মেম্বার ছিল ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপরে দেখো প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয়রা এই শর্তে যোগদান করেছিল যে তাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। তো এই যে যুদ্ধ আমাদের শেষ হয় তারপরে কি ভারতীয়রা ডোমিনিয়ন স্ট্যাটাসের মাং করতে থাকে। আর এই মুহূর্তে আমাদের একটা নতুন অ্যাক্ট লাগু হয়, যেটা হচ্ছে 1919-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, বা এটারই নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্ট। এখানে চেমসফোর্ড হচ্ছে ভাইসরয়ের নাম, আর মন্টেগু হচ্ছে ভারতের রাজ্য সচিবের নাম। এখানে দেখো কি হচ্ছে, এর আগে পর্যন্ত আমাদের যে ভোট হয়েছিল সেই ভোটে আমাদের ইনডাইরেক্ট ইলেকশন শুরু হয়েছিল। এই সময় থেকে 1919 থেকে আমাদের প্রত্যক্ষ নির্বাচন শুরু হয়। তাছাড়া যে প্রভিন্সগুলো রয়েছে, প্রভিন্সগুলোতে দ্বৈত শাসন শুরু হয়, প্রান্তীয় দ্বৈত শাসন শুরু হয়। সেই সময় ভারতের কাছে কতগুলো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে কতগুলো প্রভিন্স ছিল? 8টা প্রভিন্স ছিল। আর মনে রাখবে এই যে দ্বৈত শাসন এটা কার দ্বারাই হয়েছিল, চালু হয়েছিল? লিওনাল কার্টিস। 1919-এর এই কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে 1919-এর এই মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টের মাধ্যমে প্রথমবারের জন্য মহিলারা ভোট দেওয়ার অধিকার পায়। এখানে দেখো একটা মানে ছোট আমাদের পয়েন্ট করা আছে যে বিশ্বে প্রথম মহিলারা কোথায় ভোট দানের অধিকার পেয়েছিল। তো এটাও আমরা জেনে রাখি, 1853 খ্রিস্টাব্দে নিউজিল্যান্ডে মহিলারা প্রথম ভোট দেওয়ার অধিকার পায়। এর আগে আমরা দেখেছি 1853 সিভিল সার্ভিসের জন্য এক্সাম শুরু হয়, কিন্তু সেই পরীক্ষাটা কোথায় হতো? সেই পরীক্ষাটা হতো লন্ডনে। ভারতে সিভিল সার্ভিস পরীক্ষা প্রথম কোথায় হয়েছিল? তো ভারতের সিভিল সার্ভিস পরীক্ষা প্রথম হয়েছিল 1922 খ্রিস্টাব্দে এলাহাবাদে। প্রথমবারের জন্য এটা সিভিল সার্ভিস পরীক্ষাটা হয়। তারপরে একটা কমিটি গঠন করা হয়, লি কমিটি, যেটা 1923 খ্রিস্টাব্দে গঠন করা হয়েছিল। আর এই লি কমিটির রিপোর্ট অনুযায়ী, রিপোর্ট দিয়েছিল কত সালে? 24-এ। আর এই কমিটির রিপোর্ট অনুযায়ী একটা আমাদের কমিশন গঠন করা হয়, যেটার নাম হচ্ছে পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন। কোথায় গঠন করা হয়েছিল? এটা দিল্লিতে গঠন করা হয়েছিল। এবারে দেখো আমরা একটু আগে পড়লাম যে 1919-এর অ্যাক্টের মাধ্যমে আমাদের যে প্রভিন্সগুলো রয়েছে, প্রভিন্সগুলোতে কি বাইক্যামেরালিজম শুরু হয়েছিল। তো বাইক্যামেরালিজম জিনিসটা কি? দেখো বাইক্যামেরালিজম সাধারণত আমাদের এখনও রয়েছে, যেটা কেন্দ্রে রয়েছে। দুটো আমাদের সদন থাকে, বাই মানে দুই, দুটা সদন থাকে, বাইক্যামেরালিজম সেটাকে বলে। এখন যেমন রয়েছে রাজ্যসভা আর লোকসভা, দুটা সদন রয়েছে। সেই সময় আমাদের দুটা সদন গঠন করা হয়েছিল, যেটা হচ্ছে কি একটা হচ্ছে স্টেট কাউন্সিল আর একটা হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল, রাজ্য পরিষদ আর বিধান পরিষদ। এই রাজ্য পরিষদটা হচ্ছে আমাদের আপার হাউস আর বিধান পরিষদটা হচ্ছে আমাদের লোয়ার হাউস। আচ্ছা, এখনের দিনে যে আমাদের রাজ্যসভা সেটা হচ্ছে আমাদের আপার হাউস, আর লোকসভা সেটা হচ্ছে লোয়ার হাউস। দেখো এখানে কিছুগুলো পয়েন্ট আছে যে কতজন সদস্য ছিল, কি ছিল কি না, এগুলো তোমরা দেখে নাও। এখান থেকে খুব একটা বেশি আমাদের প্রশ্ন আসবে না, কিন্তু ডিটেলস যেহেতু দেওয়া আছে তোমরা দেখে নাও। যে সদস্যগুলো ছিল তার মধ্যে কিছুজন ইলেক্টেড ছিল। ইলেক্টেড মানে যারা ভোট দিয়ে
অ্যাপয়েন্ট হতো, আর অ্যাপয়েন্টেড মানে যারাকে নমিনেটেড বা অ্যাপয়েন্টেড আমরা বলতে পারি, যারা ইলেকশনের মাধ্যমে আসেনি, যারা আর কারো রেফারেন্স বা ওরাকে এমনি ডাইরেক্টলি আমাদের পদে আনা হয়েছিল, সেগুলো হচ্ছে অ্যাপয়েন্টেড। আর ইলেক্টেড মানে যারা ভোটের মাধ্যমে এসেছিল। একটু আগে আমরা যেটা পড়লাম লেজিসলেটিভ কাউন্সিল, যেটা ছিল আমাদের কি বিধান পরিষদ, বা যেটা আমাদের লোয়ার হাউস ছিল প্রভিন্সের মধ্যে। এখানে দেখো এটা কবে গঠিত হয়েছিল, ডিসেম্বর 1919-এ। আর এটার প্রথম অধ্যক্ষ কে ছিল ফ্রেডরিক হোয়াইট। তাছাড়া ওই যে লেজিসলেটিভ বা বিধান পরিষদে কোনো ভারতীয় সদস্য ছিল না। এখানে আর একটা আমাদের আইন পাস করা হয়, যেহেতু ডোমিনিয়ন স্ট্যাটাস ভারতীয়দের দেওয়া হয় নাই, ভারতীয়দের মধ্যে ক্ষোভ ছিল, তো সেই ক্ষোভটাকে দমানোর জন্য একটা অ্যাক্ট আনা হয়, যেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট। আর এটা কে এনেছিল, সিডনি অর্থাৎ টেলর রাওলাট। লটা এসেছিল 18 মার্চ 1919, আর এটা অ্যাক্ট ইন হয়েছিল, মানে এটা কার্যকরী হয়েছিল 21 মার্চ 1919। এটাকে কালা কানুন বলা হয় বা ব্ল্যাক অ্যাক্ট অফ ইন্ডিয়া বলা হয়। কারণ কি, কারণ সন্দেহভাজন যে কোনো ভারতীয় ব্যক্তিকে তারা অনির্দিষ্টকালের জন্য আবদ্ধ করে রাখতে পারে বা জেলে ঢুকিয়ে দিতে পারে। আর এই ধরনের একটা ঘটনা ঘটেছিল কি, সত্যপাল আর শেফউদ্দিন কিচলুকে এরা সন্দেহভাজন জেলে ঢুকিয়ে দিয়েছিল। আর তার বিরোধে পাঞ্জাবে অমৃতসরে একটা সভা আয়োজন করা হয়েছিল, যে সভাতে ইংরেজরা গুলি চালিয়ে দিয়েছিল, যেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। আর এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কখন হয়েছিল, 13 এপ্রিল 1919। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যখন হয়, তো এটার রিপোর্ট সাবমিট করার জন্য দুটো কমিটি গঠন করা হয়েছিল। ইংরেজরা যে কমিটিটা গঠন করা হয়েছিল সেটা হচ্ছে হান্টার কমিশন, আর ভারতীয়রা যে কমিটি গঠন করা হয়েছিল সেটা হচ্ছে মদন মোহন কমিটি। দেখো হান্টার কমিশন তোমরা এর আগেও পাবে, যেটা শিক্ষা সংক্রান্ত। এই হান্টার কমিশন যেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের রিপোর্ট তৈরি করার জন্য। হান্টার কমিশন কি বলে, যে এখানে কতজন মারা গেছিলো, 379 এখানে ডায়েড হয়েছিল। মদন মোহন মালব্য বলেছিল যে 700 জনের বেশি অধিক লোক এখানে মারা গেছে। আর এখানে কি করা হয়, মাইকেল ও ডায়ার, যাকে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের মূল আসামি ধরা হয়, তাকে কি করে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হয়। আর কংগ্রেসরা এখানে একটা নতুন করে, যে তারা এর বিরোধিতা করার জন্য প্রদর্শন তারা জারি রাখে। প্রদর্শন যখন অনেকটা বেশি হয়ে যায়, আর 1919-এর মন্টেগু-চেমসফোর্ড অ্যাক্ট, যেটা আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাসের মানে কি বলবো ওটার পরিবর্তে দেওয়া হয়েছিল, সেটাকে মূল্যাঙ্কন করার জন্য আমাদের একটা নিয়ম ছিল কি, যে জাস্ট এটা 10 বছর পরে আমাদের একটা কমিশন গঠন করা হবে, যে কমিশন এটার তদন্ত করবে এবং রিপোর্ট পেশ করবে। কিন্তু এই কমিশনটা আমাদের আগেই চলে আসে, যেটা চলে এসেছিল নভেম্বর 1987, যেটাকে আমরা বলি সাইমন কমিশন। সাইমন কমিশনে কতজন মেম্বার ছিল, আমাদের টোটাল 7 জন মেম্বার ছিল, 6 জন নর্মাল মেম্বার এবং একজন অধ্যক্ষ ছিল। অধ্যক্ষকে ছিল জন সাইমন। এটা গঠন করা হয়েছিল, একটু আগে আমরা পড়লাম, 1987 নভেম্বরে। আর এটা ভারতে কখন আসে, ভারতে আসে 1928 খ্রিস্টাব্দে, ভারতে বোম্বে পোর্টে এটা আসে। আর এই সময় সাইমন কমিশনের বহিষ্কার জানানোর জন্য ভারতীয়রা সাইমন গো ব্যাক স্লোগান দেয়। কারণটা কি, কারণ সাইমন কমিশনের মধ্যে কোনো ভারতীয় সদস্য ছিল না, সব ইংরেজ সদস্য ছিল। অর্থাৎ ভারতীয়দের মনে একটা ধারণা ছিল যে তারা ভুল রিপোর্টও জমা দিতে পারে। এবারে দেখো সাইমন কমিশনের বিরোধিতা কংগ্রেসের কোন অধিবেশনে করা হয়, তো মনে রাখবে এটা মাদ্রাস অধিবেশনে এটা করা হয়েছিল। আর মাদ্রাস অধিবেশনের অধ্যক্ষ কে ছিল M.A. আনসারি। এই সাইমন কমিশনের বিরোধিতা করার সময় লাহোর রেলওয়ে স্টেশনের সময় লালা লাজপত রায় ব্রিটিশ যে অধিকারী আছে তাদের লাঠিচার্জের ফলে গুরুতর আহত হয় এবং তার এখানে মৃত্যু হয়ে যায়। কত কত তারিখে মৃত্যু হয়েছিল, 17 নভেম্বর 1928 খ্রিস্টাব্দে। সাইমন কমিশনের ঘোরতর বিরোধিতা হওয়ার ফলে বা সাইমন কমিশন রিপোর্ট জমা দিয়ে দেয়, তো কিন্তু ভারতীয়রা তার বিরোধিতা করতে থাকে।
তো ভারতের যে রাজ্য সচিব ছিল বার্কিং হেড, সে একটা কমেন্ট করেছিল যে ভারতীয়দের ডিমান্ড কি ভারতীয়রা নিজেরাই জানে না। তো এটার রিপ্লাইয়ে 1928 খ্রিস্টাব্দে কংগ্রেসের কলকাতা অধিবেশনের অধ্যক্ষ মতিলাল নেহরু একটা 2000 পাতার একটা রিপোর্ট পেশ করে, যেটা হচ্ছে নেহরু রিপোর্ট নামে পরিচিত। এই নেহরু রিপোর্টকে কি বলা হয়? ব্লু প্রিন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়, যেখানে 2000টা পেজ ছিল। 19টা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছে। এখন আমাদের ফান্ডামেন্টাল রাইটস কটা রয়েছে? মাত্র 6টা, যেখানে আগে 19টা ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা হয়েছিল। আর 1928 খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী জিন্নাহ নেহরু রিপোর্টকে কি বলেছে? হিন্দু সংবিধান বলে আখ্যায়িত করেছে। আর তার পরিবর্তে সে কি করেছে, যে মুসলিমদের যে রাইটসকে বলছে মানে অগ্রাধিকার দিতে হবে, ওই জন্য তিনি 14 দফা দাবি রেখেছিল, মানে 14টা পয়েন্ট রেখেছিল। সাইমন কমিশনের রিপোর্ট কবে পেশ হয়? 1929 খ্রিস্টাব্দে। এই ঘটনাগুলোর উপরে কি হলো? সাইমন কমিশনের রিপোর্ট পেশ হলো, নেহরু রিপোর্ট পেশ হলো, আর 14 দফার দাবি পেশ হলো। এইগুলার ডিসকাশনের জন্য 3টা আমাদের গোল টেবিল বৈঠক ডাক দেওয়া হয়েছিল, যেটার কোনো ফলাফল দাঁড়ায়নি। আর সেই সময় আমাদের ভাইসরয় কে ছিল? সেই সময় আমাদের ভাইসরয় ছিল আরউইন। আর এই 3টা বৈঠককে বলা হয় রাউন্ড টেবিল কনফারেন্স। এই 3টা বৈঠককে বলা হয় রাউন্ড টেবিল কনফারেন্স। আর এইগুলোর যে রিপোর্ট হয়, রিপোর্টটাকে হোয়াইট ডকুমেন্টসে জমা দেওয়া হয়েছিল। আর এই 1933-এর হোয়াইট ডকুমেন্টসে জমা দেওয়ার ফলস্বরূপ আমাদের 1935-এ নেক্সট আমাদের একটা আনা হয়েছিল। এই একটা হচ্ছে আমাদের 1935-এ ভারত শাসন আইন অধিনিয়ম বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এই অধিনিয়মটা হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় অধিনিয়ম, আর কি আমাদের সবচেয়ে শেষ অধিনিয়ম। এই অধিনিয়মে আমাদের কি করা হয়? 321টি ধারা এখানে উল্লেখ আছে, 14টি পার্ট এখানে ভাগ উল্লেখ আছে, আর 10টা শিডিউল এর উল্লেখ রয়েছে। কি কি কাজ হয়েছিল এখানে? আমাদের প্রান্তের যে দ্বৈত শাসন ছিল 1919-এর অ্যাক্টে আমরা জানি প্রভিন্সগুলোতে দ্বৈত শাসন চালু করানো হয়েছিল, সেই দ্বৈত শাসনের অবলুপ্তি ঘটানো হয়। আর কি করা হয়? যে সেই দ্বৈত শাসনটাকে কেন্দ্রে লাগু করা হয়। তারপরে 1935-এর এই অ্যাক্টটার মাধ্যমেই মায়ানমারকে ভারত থেকে আলাদা করে নতুন দেশ তৈরি করা হয়। 1935 খ্রিস্টাব্দে আরবিআইয়ের স্থাপনা করা হয়। প্রথমে এর হেডকোয়ার্টার ছিল কলকাতায়, পরবর্তীতে 1937 খ্রিস্টাব্দে এটা মুম্বাইয়ে স্থানান্তর করা হয়। আর আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিল? ওসবোল্ট স্মিথ। তাছাড়া এর আগে আমরা দেখেছি যে 1926-এ পিএসসি গঠন করা হয়েছিল। সেই পিএসসিকে নতুন সংগঠন করা হয়, যেটা হচ্ছে এফপিএসসি, ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন। আর 1935 খ্রিস্টাব্দে ফেডারেল কোর্ট এর স্থাপনা করা হয়, যেটা পরবর্তীকালে ভারতের সুপ্রিম কোর্ট নামে পরিচিত। এটা 26 জানুয়ারি 1950-এ এটাকে সুপ্রিম কোর্ট হিসাবে রূপান্তরিত করা হয়। আর এটা কাজ কখন শুরু হয়েছিল? 28 জানুয়ারি থেকে এটার কাজ শুরু হয়েছিল। এইখানে আমাদের জজের সংখ্যা কতগুলো ছিল? এখানে মনে রাখবে যে একজন চিফ জাস্টিস ছিল আর দুজন আমাদের আদার জাজ ছিল। চিফ জাস্টিসের নাম কি ছিল? চিফ জাস্টিসের নাম হচ্ছে মরিস গোয়ার। তারপরে দেখো ফার্স্ট জেনারেল ইলেকশন। এখানে আমাদের সবচেয়ে প্রথম ফার্স্ট জেনারেল ইলেকশন হয়েছিল, যেটাতে আমাদের টোটাল 11টা প্রভিন্স এখানে আমাদের পার্টিসিপেট করেছিল। আর এই ইলেকশনে আমাদের ফলস্বরূপ কী হয়েছিল? ছটাতে কংগ্রেস জয় করেছিল, 2টাতে কংগ্রেস গঠবন্ধন সরকার গঠন করেছিল, আর 3টাতে আমাদের আদার পার্টি গঠন করেছিল। দেখো কোথায় কোথায় কংগ্রেস জিতেছিল? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, মাদ্রাস আর বোম্বেতে কংগ্রেস একক বহুমত এনেছিল। আসাম, উত্তর সীমা প্রান্ত বা এটাকে বলা হয় নেফা, মানে আমাদের নর্থ ইস্ট স্টেটগুলো এই নেফার আন্ডারে ছিল। আর 3টা আদার পার্টি, যেমন
পাঞ্জাবের ক্ষেত্রে ইউনিলিস্ট পার্টি জয়লাভ করেছিল, বেঙ্গলের ক্ষেত্রে কৃষক প্রজা পার্টি জয়লাভ করেছিল, আর সিন্ধ প্রদেশে মুসলিম লীগ জয়লাভ করেছিল। এই দেখো, কৃষক প্রজা পার্টি এর প্রতিষ্ঠাতা ছিল A.K. ফজলুল হক, আর সে প্রথম ফার্স্ট পিএম অফ বেঙ্গল হয়েছিল 1937 খ্রিস্টাব্দে। এবারে দেখো, এই যে কৃষক প্রজা পার্টি এর এই সদস্য ছিল কে? সোহরাওয়ার্দী খাঁ। 1946 খ্রিস্টাব্দে, তার সময় কি তাকে বুচ্চার অফ বেঙ্গল বলা হয়। তার সময় ডাইরেক্ট অ্যাকশন ডে এর ঘোষণা করা হয়েছিল, যেখানে গ্রেট কলকাতা কিলিং মানে অনেক মানুষের হত্যা করা হয়েছিল আর হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা হয়েছিল। সে কোন পার্টি থেকে ছিল? সে কৃষক প্রজা পার্টি থেকে ছিল। দেখো, তাহলে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের এখানেই শেষ হয়ে যাচ্ছে। আর নেক্সট আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো তোমরা তাড়াতাড়ি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও, আর কমেন্টে জানাও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আর কি কি ডাটা অ্যাড করা যেতে পারে তোমরা কমেন্টের মধ্যে জানাও। পরবর্তীতে তোমরা অন্যান্য সাবজেক্টে কোন সাবজেক্টের কোন পোর্শন থেকে তোমরা ভিডিও চাও কমেন্টের মধ্যে জানাও, বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করো, আর যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে।